নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দুর্বাসাস ও অভিশাপ নামক নাট্যাংশটি নিয়ে। আমি তোমাদের যোগ কর্মসু কৌশলম নামক যে পদ্যাংশটি রয়েছে সেই পদ্যাংশটির টেক্সট আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের নাট্যাংশটাও শুরু করছি। নাট্যাংশটার আজ সংক্ষিপ্ত পরিচয় সহ মূল যে পাঠ্যাংশ রয়েছে আমাদের, সেই মূল পাঠ্যাংশটার সম্পূর্ণ বিষয়বস্তু তোমাদের আমি আলোচনা করব। আজকের এই বিষয়বস্তু আলোচনা ভিডিওটা তোমরা একবার দেখলে সমস্ত পাঠ্যাংশটি তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। তো আমি আলোচনা করছি দুর্বাসাস ও অভিশাপ নামক নাট্যাংশটি নিয়ে। তো প্রথমে বলে রাখি, এটি একটি দৃশ্যকাব্য। সেই দৃশ্যকাব্য কি এটা জানার আগে আমাদের সংস্কৃত কাব্য সাহিত্য সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন। আমি সংক্ষেপে তোমাদের সংস্কৃত কাব্য সাহিত্যের যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সেই তথ্যগুলো তোমাদের বলছি। না, কাব্য শব্দটি কবি শব্দের সঙ্গে সম্পর্কিত। কবির অনুভূতি বা কর্মকে বলা হয় কাব্য। নিরুক্তকার যাস্ক তাই কবিদের বলছেন ত্রিকালদর্শী, অর্থাৎ কবিরা বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল, এই তিনটি কাল দর্শন করতে পারে। সংস্কৃত সাহিত্যে কাব্যকে দুটি ভাগে ভাগ করা যায়, দৃশ্যকাব্য ও সব্যকাব্য। দৃশ্যকাব্য কাকে বলা হয়? যে কাব্য মঞ্চ অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় তাকে দৃশ্যকাব্য বলা হয়। অর্থাৎ দৃশ্যকাব্য মঞ্চে অভিনয়যোগ্য, অর্থাৎ মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয়। আর সব্যকাব্য শ্রবণযোগ্য, অর্থাৎ যে কাব্য কেবলমাত্র শ্রবণযোগ্য তাকে বলা হয় সব্যকাব্য। এই সব্যকাব্যের তিনটি ধারা: গদ্যকাব্য, পদ্যকাব্য এবং মিশ্র কাব্য। গদ্যে রচিত কাব্যকে বলা হয় গদ্যকাব্য, পদ্যে রচিত কাব্যকে বলা হয় পদ্যকাব্য, এবং যে কাব্য গদ্য এবং পদ্যের সংমিশ্রণে রচিত তাকে বলা হয় চম্পু কাব্য। দৃশ্যকাব্যের আবার দুটো ভাগ রয়েছে, এক রূপক এবং উপরূপক। সংস্কৃত ভাষায় নাটকেরই আরেক নাম রূপক। রূপক কাকে বলা হয়? প্রকৃত ব্যক্তির উপর অন্য ব্যক্তির রূপ আরোপ করা হতো যে নাট্য সাহিত্যে, তাই রূপক। অর্থাৎ যে নাট্য সাহিত্যে একজন ব্যক্তির উপর অন্যজন ব্যক্তির রূপ আরোপ করা হয় তাকে বলা হয় রূপক। সংস্কৃত সাহিত্যে এই রূপকের সংখ্যা 10টি এবং উপরূপক 18টি। 10টি রূপক কি? 10টি রূপক হলো নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিথি, প্রহসন, এবং 18টি উপরূপকের নাম তোমাদের উল্লেখিত রয়েছে এখানে। এই যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের প্রণেতা হচ্ছে ভরতমুনি। ইংরেজি ড্রামা শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ অ্যাকশন বা কিছু করে দেখানো। তাহলে এই হলো তোমাদের সংস্কৃত কাব্য সাহিত্য। আমি এই সংস্কৃত কাব্য সাহিত্য সংক্ষেপে এক নজরে বলে দিচ্ছি, তাহলে তোমাদের যেটা জানা প্রয়োজন সেটুকুই অংশ কেবল বলছি। তাহলে সংস্কৃত কাব্য সাহিত্যকে দুভাগে ভাগ করা যায়, এক দৃশ্যকাব্য এবং সব্যকাব্য। দৃশ্যকাব্য যে কাব্য মঞ্চে অভিনয়যোগ্য তাকে বলা হয় দৃশ্যকাব্য, আর যে কাব্য শ্রবণযোগ্য তাকে বলা হয় সব্যকাব্য। দৃশ্যকাব্যের দুটো ভাগ, রূপক এবং উপরূপক। রূপক 18টি, উপরূপকও 18টি। সব্যকাব্যের তিনটি ভাগ, গদ্যকাব্য, পদ্যকাব্য এবং চম্পু কাব্য। দশটি রূপকের নাম এবং তাদের সেই রূপকগুলো প্রত্যেকটা একটা করে গ্রন্থের নাম আমি তোমাদের দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। আমাদের পাঠ্যাংশ কি?
দুর্বাসাস অভিশাপ নামক নাট্যাংশ, অর্থাৎ একটি নাটকের অংশ বিশেষ, তাই নাট্যাংশ। কিন্তু এই নাটকের উদ্ভব কিভাবে, এই নাট্যশাস্ত্রের উদ্ভব হলো কিভাবে? বলছে সংস্কৃত নাটকের উদ্ভব বিষয়ে নাট্যশাস্ত্রে বলা হয়েছে যে কি না, ব্রহ্মা মানুষের তৃপ্তির জন্য ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস গ্রহণ করে পঞ্চম নাট্যবেদের সৃষ্টি করেন। সেই নাট্যবেদের সঙ্গে মহাদেব তাণ্ডব এবং পার্বতীর লাস্য নৃত্যের অনুষ্ঠান করেন। বিষ্ণু নাট্যরীতি প্রদান করেন এবং দেবস্থপতি বিশ্বকর্মা স্বর্গরাজ্যে অভিনয় উপযোগী রঙ্গমঞ্চ নির্মাণ করেন। তাহলে কিভাবে নাট্যশাস্ত্রের উদ্ভব ঘটলো? না, ব্রহ্মা ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস আহরণ করে নাট্যশাস্ত্রের সৃষ্টি করলো। সেই নাট্যশাস্ত্রে নৃত্যের অনুষ্ঠান করলো মহাদেব এবং পার্বতী, নাট্যরীতি প্রদান করলো বিষ্ণু এবং রঙ্গমঞ্চ নির্মাণ করলো বিশ্বকর্মা। ভরতের ব্যবস্থাপনায় ব্রহ্মার লেখা লক্ষ্মী স্বয়ম্বর নাটক প্রথম অভিনীত হয়। তারপর অভিনীত হয় ব্রহ্মার লেখা অমৃত মন্থন এবং ত্রিপুর দাহ নামে অন্য দুটি নাটক। এইভাবে সংস্কৃত নাট্যশাস্ত্রের উদ্ভব ঘটে। এবার আসছে কবি পরিচয়। এই দুর্বাসাস ও অভিশাপ নামক নাট্যাংশটির রচয়িতাকে না, মহাকবি কালিদাস। সেই মহাকবি কালিদাসের সম্পর্কে কিছু পরিচয় আমাদের জানা প্রয়োজন। তোমরা হয়তো এর আগের যে সেমিস্টার ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেঘদূত পাঠ সাহিত্যের ইতিহাসের অন্তর্গত ছিল, সেখানে তোমরা হয়তো কালিদাস সম্পর্কে কিছু তথ্য পেয়েছো। তাও আমি তোমাদের কিছু তথ্য বলে দিচ্ছি। কালিদাসের জন্মস্থান উজ্জয়িনী, সময়কাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক, মতান্তরে 1ম শতক। কারণ অনেকের মতে 1ম শতক, অনেকের মতে 4র্থ শতক। কারণ মহাকবি কালিদাসের আবির্ভাবকাল সঠিক করে নির্ণয় করা সম্ভব হয়নি এখনো। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। কারণ কালিদাসের কাল কবে কেটে গেছে তা আজও জানা যায়নি, তাই কালিদাসের কাল অনুমান করতে হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতক, অনেকের মতে 1ম শতক। কালিদাসের পত্নীর নাম বিদ্যোত্তমা এবং শ্বশুরের নাম শারদানন্দ। বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে একজন ছিল কালিদাস। আমি নবরত্নের 9 জন রত্নের নাম উল্লেখ করে দিয়েছি, তাদের মধ্যে একজন হলো কে না, কালিদাস। কালিদাস জাতিতে ব্রাহ্মণ ছিলেন, শিবের উপাসক ছিলেন। মহাকবির প্রিয় ছন্দ ছিল উপজাতি ও অনুষ্টুপ, প্রিয় অলঙ্কার উপমা অলঙ্কার, প্রিয় রস সিঙ্গার রস। তাহলে আমরা জানলাম কি সংস্কৃত কাব্য সাহিত্য বা সংস্কৃত কাব্য জগৎ কিভাবে উদ্ভব হয়েছে, বা সংস্কৃত কাব্যের ভাগ বিভাগ জানলাম। তারপর জানলাম সংস্কৃত নাটকের উদ্ভব হলো কিভাবে, ব্রহ্মার দ্বারা নাটকের উদ্ভব হলো। তারপরে কবি পরিচয় অর্থাৎ কালিদাসের কবি পরিচয় সম্পর্কে জানলাম কালিদাস উজ্জয়িনীর কবি ছিল, তার স্ত্রীর নাম পদ্মাবতী, শ্বশুর শারদানন্দ। বিক্রমাদিত্যের নবরত্নের একজন রত্ন ছিল কালিদাস। আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক পর্যন্ত। কালিদাসের জীবনী, আমরা জানি কালিদাস বোকা বা মূর্খ বলছে, কিন্তু সেই কালিদাস সরস্বতীর বরে মহাকবি হয়ে উঠে। সেই কালিদাসের জীবনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী রয়েছে। এই প্রচলিত কাহিনীর মধ্যে আমি তোমাদের একটা কাহিনী নিচে উল্লেখ করে দিয়েছি। আমি কাহিনীটা আর বলছি না, কারণ যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে কালিদাসের কাহিনী সম্পর্কে জানার কোনো দরকার নেই, তাই আমি তোমাদের বলছি না। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা ভিডিওটা থাম করিয়ে বা দাঁড় করিয়ে তোমরা দেখে নিতে পারো। কালিদাসের রচনাবলী। মহাকবি কালিদাস 3টি নাটক, 2টি মহাকাব্য, 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য নিয়ে মোট 7টি গ্রন্থ রচনা করেন। অর্থাৎ মহাকবি কালিদাস 3টি নাটক, 2টি মহাকাব্য, 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য। সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য বলে কিছু নেই, আছে কি
খণ্ডকাব্য। এই খণ্ডকাব্যকেই গীতিকাব্য বলা হয়। 3টি নাটক, 2টি মহাকাব্য ও 2টি খণ্ডকাব্য নিয়ে মোট 7টি গ্রন্থ রচনা করেছেন কালিদাস। 3টি নাটক কি? মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। 2টি মহাকাব্য কুমার সম্ভবম ও রঘুবংশম। 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য হলো ঋতুসংহার ও মেঘদূত। এছাড়াও কালিদাসের কয়েকটি রচনা হলো কালীস্তোত্র, গঙ্গাষ্টক, জ্যোতির্বিদ্যাভরণ, রাক্ষস কাব্য, শ্রুতবোধ প্রভৃতি। তাহলে আমাদের যে এখানে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে কোথা থেকে? অভিজ্ঞান শকুন্তলম থেকে, যা কিনা কালিদাসের সর্বশ্রেষ্ঠ সাহিত্য কৃতি। সেই অভিজ্ঞান শকুন্তলম, এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সপ্তমাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 7টি অঙ্ক রয়েছে। সেই সপ্তমাঙ্কের মধ্যে চতুর্থ অঙ্ক থেকে আমাদের যে পাঠ্যাংশ দুর্বাসাস ও অভিশাপ, সেই দুর্বাসাস ও অভিশাপ নামক পাঠ্যাংশটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের কাহিনী তোমাদের হয়তো অনেকেরই জানা আছে। তোমরা নবম শ্রেণীতে ধীবর বৃত্তান্ত নামক একটি গদ্যাংশ পড়েছিলে। সেই গদ্যাংশে যে ধীবর বৃত্তান্ত যে ঘটনাটি রয়েছে সেটা এই অভিজ্ঞান শকুন্তলম অর্থাৎ কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ বিশেষ। তাই আমাদের পাঠ্যাংশ দুর্বাসাস ও অভিশাপ এই নাট্যাংশটি জানার পূর্বে তার যে মূল গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম, সেই অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কি রয়েছে না, কালিদাসের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। পুরুবংশের রাজা এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা শকুন্তলার প্রণয় কাহিনী এই নাটকের উপজীব্য। অর্থাৎ পুরুবংশের রাজা দুষ্যন্ত এবং স্বর্গের অপ্সরা মেনকা এবং পিতা বিশ্বামিত্র, সেই বিশ্বামিত্র মেনকার কন্যা শকুন্তলার যে প্রেম কাহিনী বা প্রণয় কাহিনী এই নাটকের প্রধান বিষয়। কাহিনী কি? মৃগয়ায় বেরিয়ে রাজা দুষ্যন্ত মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের আশ্রমে এসে শকুন্তলাকে দেখলেন এবং গান্ধর্ব মতে তাকে বিবাহ করে অনতি বিলম্বেই তাকে রাজ অন্তঃপুরে নিয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়ে রাজধানীতে ফিরে গেলেন। যাবার সময় তাকে দিয়ে গেলেন রাজাঙ্গুরীয় অর্থাৎ রাজার নামাঙ্কিত একটি আংটি। আর ইতিমধ্যে আশ্রমে মহর্ষি দুর্বাসা অতিথি সৎকারের অবহেলার অভিযোগে শকুন্তলাকে অভিশাপ দিলেন যে তার প্রণয়ী তাকে চিনতে পারবেন না। পরে সখীদের অনুরোধে অভিজ্ঞান আবরণ দর্শাতে পারলে সাপের অবসান হবে, এই ব্যবস্থা হয়। শকুন্তলা রাজার কাছে গেলে রাজা তাকে চিনতে পারলেন না। শকুন্তলাও অভিজ্ঞান আবরণ দেখাতে না পারায় প্রত্যাখ্যাত হলেন। পরে ধীবরের কাছ থেকে অঙ্গুরীয়ক পেয়ে রাজার সব বৃত্তান্ত মনে পড়ল এবং স্বর্গে যুদ্ধ জয়ের পর ফেরার পথে মারিচ আশ্রমে সব পুত্র শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের মিলন ঘটে। তাহলে মূল টেক্সট এর সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনার পূর্বে তোমাদের যে অংশটা বললাম সেগুলো কি? সংস্কৃত কাব্য দুভাগে ভাগ করা যায়, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের দুটো ভাগ রয়েছে, রূপক এবং উপরূপক। রূপক 18টি এবং উপরূপক 18টি। দৃশ্যকাব্য কাকে বলা হয়? যে কাব্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় তাকে বলা হয় দৃশ্যকাব্য। শ্রব্যকাব্য কাকে বলে? না, যে কাব্য গদ্য পদ্য এবং গদ্য পদ্যের সংমিশ্রণ অর্থাৎ চম্পু জাতীয় তাকে বলা হয় শ্রব্যকাব্য। অর্থাৎ যে কাব্য শ্রবণযোগ্য তাকে বলা হয় শ্রব্যকাব্য। তারপর জানলাম কি সংস্কৃত নাট্য সাহিত্যের উদ্ভব হলো কিভাবে, কিভাবে ব্রহ্মা কোন বেদ থেকে কি সংগ্রহ করে নাট্যবেদ সৃষ্টি করলো সেটা উল্লেখ রয়েছে। কবি পরিচয় জানলাম, সেই কবির রচনাবলী জানলাম, সাতরা যে রচনা লিখছে সেই সাতটা রচনাবলী জানলাম। এরপর আমরা মহাকবি কালিদাসের যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি অভিজ্ঞান শকুন্তলম, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু আমরা জানলাম। এরপর আসছি
মূল টেক্সটের আলোচনায়, অর্থাৎ দুর্বাসাস ও অভিশাপ। এই দুর্বাসাস ও অভিশাপ এই নাট্যাংশের সম্পূর্ণ বিষয়বস্তু আমি তোমাদের আলোচনা করে দেবো আজ। পরবর্তী দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে শব্দার্থ সহ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ টেক্সট আলোচনা করব। আজ আমি সংক্ষিপ্ত বিষয়বস্তু না আলোচনা করে তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করছি, যা তোমাদের মূল যে পাঠ্যাংশের অনুবাদ অংশে রয়েছে। দুর্বাসাস ও অভিশাপ মূল গ্রন্থের নাম কি? না, মূল গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম, এবং নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের 4র্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। তো আলোচনা করছি সম্পূর্ণ বিষয়বস্তু। দুর্বাসাস ও অভিশাপ, যেহেতু আমি বলেছিলাম যে আমাদের এই নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের 4র্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে, 7ম বিশিষ্ট নাটক অভিজ্ঞান শকুন্তলম, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের 4র্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে আমাদের এই পাঠ্যাংশটি। কি রয়েছে আমি বিষয়বস্তু আলোচনা করছি। তারপর ফুল তোলার অভিনয় করতে করতে দুই সখী প্রবেশ করলেন। দুই সখীকে না, দুই সখী শকুন্তলার দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা। তারা কোথায় ছিল? না, তারা মহর্ষি কর্ণের আশ্রমে বাস করত। তোমরা আগের ক্লাসে পড়েছ কর্ণ, ক মূর্ধন্য রেপ, কিন্তু এখানে কর্ণ, ক মূর্ধন্য ব। কি বলছে? সেই দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা তারা সেই আশ্রমের বিভিন্ন কাজে প্রয়োজনীয় ফুল তুলছে, আর তাই বলছে তারপর ফুল তোলার অভিনয় করতে করতে দুই সখী প্রবেশ করলেন। প্রথম উক্তি কার? অনসূয়া বলছে, সখী প্রিয়ংবদা যদিও গান্ধর্ব মতে বিবাহ করে শকুন্তলা যোগ্য বর লাভ করেছে এবং এতে তার মঙ্গলই হয়েছে, এবং সেজন্য আমার মন আশ্বস্ত, তবুও এই বিষয়ে একটু চিন্তার আছে। কি বললো অনসূয়া? না, সখী প্রিয়ংবদা যদিও গান্ধর্ব মতে, আমরা জানি মনু সংহিতা অনুসারে বিবাহ 8 প্রকার, সেই 8 প্রকার বিবাহের মধ্যে এক প্রকার বিবাহ হলো গান্ধর্ব বিবাহ, যেখানে পিতামাতার অনুপস্থিতিতে দেবতাদের সাক্ষী রেখে বিবাহ করা হয়, সেই বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ। শকুন্তলা সখী অনসূয়া বলছে প্রিয়ংবদাকে, হে সখী প্রিয়ংবদা, যদিও গান্ধর্ব মতে বিবাহ করে শকুন্তলা যোগ্য বর লাভ করেছে এবং এতে তার মঙ্গলই হয়েছে, এবং এজন্য আমার মন আশ্বস্ত, তবুও এই বিষয়ে একটু চিন্তার আছে। কোন বিষয়ে চিন্তার আছে? ওই যে বিবাহ বিষয়ে চিন্তার আছে। কার চিন্তা আছে? অনসূয়ার। প্রিয়ংবদা বলছে কি রকম? অনসূয়া বলছে, আজ সেই রাজর্ষি, রাজর্ষি বলতে এখানে দুষ্যন্তকে বোঝানো হয়েছে, আজ সেই রাজর্ষি যজ্ঞ শেষ করে ঋষিদের কাছ থেকে বিদায় নেবেন বা বিদায় নিয়েছেন, কিন্তু নিজের রাজধানীতে গিয়ে অন্তঃপুরের অন্যান্য মহিষীদের সঙ্গে মিলিত হয়ে তিনি এই আশ্রমের ঘটনা মনে রাখবেন কি? এই চিন্তা হচ্ছে কার? অনসূয়ার। অনসূয়া বলল কি না, রাজর্ষি সেই দুষ্যন্ত যজ্ঞ শেষ করে ঋষিদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আর এখন তিনি নিজের রাজধানীতে, নিজের নগরে গিয়ে অন্যান্য যে মহিষীরা রয়েছে সেই মহিষীদের সঙ্গে যখন মিলিত হবেন, তখন এই আশ্রমের ঘটনা মনে রাখবেন কি? প্রিয়ংবদা বলছে, তুমি নিশ্চিন্ত থাকো, যাদের চেহারা অত সুন্দর তারা কখনো গুণের বিরোধী হন না, অর্থাৎ খারাপ কাজ করতে পারেন না। বলছে তুমি নিশ্চিন্তে থাকো। কে বলছে? প্রিয়ংবদা বলছে। কাকে? অনসূয়াকে বলছে যে তুমি নিশ্চিন্তে থাকো, কারণ যাদের চেহারা অত সুন্দর তারা কখনো গুণের বিরোধী হন না, অর্থাৎ খারাপ কাজ করতে পারেন না। বলছে আমার অন্য চিন্তা হচ্ছে। কার? প্রিয়ংবদা বলছে আমার অন্য চিন্তা হচ্ছে পিতা কর্ণ এখন এই ঘটনা শুনে জানি না কি মনে করবেন। অনসূয়া বলছে, তা আমি যা বুঝছি তাতে মনে হয় তিনি এটা অনুমোদন করবেন, অর্থাৎ অনসূয়া যেটা বুঝতে পেরেছে তার পিতা কর্ণ হয়তো এই যে বিবাহ, এই বিবাহটাকে অনুমোদন করবেন, অর্থাৎ সমর্থন করবেন। প্রিয়ংবদা বলে কি করে বুঝলে? অনসূয়া বলছে, গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করবেন এটা তার প্রথম থেকে ইচ্ছা। কার ইচ্ছা? না, শকুন্তলার পালক পিতা কর্ণের ইচ্ছা।
গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করবেন, এটাই তার প্রথম থেকে ইচ্ছা। তা সেটা যদি দৈবই করে দেয়, অর্থাৎ দৈব বা ভাগ্যই যদি করে দেয় বা দেবতা যদি করে দেয় বা ভাগ্য যদি করে দেয়, তাহলে বলতে হবে চেষ্টা ছাড়াই কাজ হয়ে যাওয়ায় গুরুজনেরা কৃতার্থ হলেন। তাহলে বলতে হবে কি, না চেষ্টা ছাড়াই কাজ হয়ে যাওয়ায় গুরুজনেরা কৃতার্থ হলেন। প্রিয়ঙ্বদা বলছে ফুলের সাজের দিকে তাকিয়ে, কারণ তারা দুজনে ফুল তুলছিল, ফুলের সাজের দিকে তাকিয়ে। সখী, প্রিয়ঙ্বদা বলছে সখী অর্থাৎ অনসূয়াকে বলছে পুজোর জন্য যথেষ্ট ফুল তোলা হয়েছে। অনসূয়া বলছে আরে আজ প্রিয় সখী শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজা করতে হবে, সুতরাং আরো কিছু ফুল তোলো। প্রিয়ঙ্বদা বলছে তা বটে। অভিনয়ে তাই করতে লাগলেন। কি করতে লাগলো? ফুল তুলতে লাগলো। নেপথ্যে পর্দার আড়ালে বলছে ওহে এই যে আমি এসেছি। পর্দার আড়ালে শোনা গেল একটা কণ্ঠস্বর, বলছে কি ওহে এই যে আমি এসেছি। অনসূয়া বলছে কান পেতে শুনে, সখী কোন সম্মানিত অতিথির কণ্ঠস্বর মনে হচ্ছে। প্রিয়ঙ্বদা বলছে তা শকুন্তলা অবশ্য কুটিরের কাছেই আছে। শকুন্তলা কুটিরের কাছে আছে। মনে মনে বলছে আবার আজ অবশ্য তার মন তার নিজের মধ্যে নেই। এদিকে বলছে অনসর উদ্দেশ্যে বলছে যে শকুন্তলা কুটিরের কাছেই আছে, আবার মনে মনে ভাবছে আজ অবশ্য তার মন তার নিজের কাছে নেই। অনসর বলছে যাই হোক যথেষ্ট ফুল তোলা হয়েছে, আর দরকার নেই। দুজনে প্রস্থান ঘটলো। নেপথ্যে পর্দার আড়ালে ওরে অতিথির অবজ্ঞাকারিণী। কে বলছে? ওরে অতিথির অবজ্ঞাকারিণী মহর্ষি দুর্বাসা বলল। কাকে? না ওই যে অতিথির সেবা করলো না, কে করলো না? শকুন্তলা। বলছে ওরে অতিথির অবজ্ঞাকারিণী, যাকে অনন্য মনে চিন্তা করতে গিয়ে তুই উপস্থিত তপস্বী আমাকে অবজ্ঞা করলি, সে কিন্তু তাকে মনে করিয়ে দিলেও পাগল যেমন তার আগের বলা কথা আর মনে করতে পারে না, সেও তেমনি তোকে আর মনে করতে পারবে না। কে বলল? দুর্বাসা এই অভিশাপ দিল। কাকে? না শকুন্তলাকে। কেন? না শকুন্তলা পতির চিন্তায় নিমগ্ন, তাই অতিথি সেবা করলো না, অর্থাৎ অতিথির অবজ্ঞা করলো। আর তাতে সহজেই ক্রুদ্ধ স্বভাব যে ঋষি দুর্বাসা, সে রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দিল। কি? না যার কারণে তাকে অবহেলা করলো, অবজ্ঞা করলো, সেই একদিন তাকে চিনতে পারবে না। যেরকম ভাবে পাগল তার আগের বলা কথা মনে করতে পারে না। প্রিয়ঙ্বদা বলছে হায় হায় সর্বনাশ হলো, কোন এক পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্ক শকুন্তলা অপরাধ করলো। কোন একজন পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্ক হয়ে থাকার কারণে শকুন্তলা অপরাধ করলো। সামনে তাকিয়ে, তা তিনি আবার যেমন তেমন ব্যক্তি নন। সামনে তাকিয়ে দেখছে, বলছে তিনি আবার যেমন তেমন ব্যক্তি নন। ইনি হলেন মহর্ষি দুর্বাসা, যিনি বলছে কি যিনি সামান্য কারণেই ক্রুদ্ধ হন। বলছে ইনি মহর্ষি দুর্বাসা, যিনি সামান্য কারণেই ক্রুদ্ধ হন। এইভাবে শকুন্তলাকে শাপ দিয়ে সবেগে দুর্বার গতিতে ফিরে যাচ্ছেন। আগুন ছাড়া অন্য কে আর পোড়ায়? বলছে আগুন ছাড়া অন্য কেউ পোড়াতে পারে না, তাই অভিশাপ ছাড়া এই শকুন্তলাকে কে বা পোড়াবে? অর্থাৎ দুর্বাসা অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। বলছে আগুন ছাড়া আর কে পোড়ায়? অনসূয়া বলছে যাও শিগগির যাও। কাকে যেতে বলছে? প্রিয়ঙ্বদাকে। দু পায়ে পড়ে কোন রকমে একে ফেরাও। দু পায়ে পড়ে কোন রকমে একে ফেরাও। কাকে ফেরাতে বলছে? ওই ঋষি দুষ্যন্তকে বলছে। ওই কাকে? সরি ঋষি দুষ্যন্ত নয়, ঋষি দুর্বাসা। দুর্বাসাকে বলছে, দুর্বাসাকে ফেরানোর কথা বলছে। কে বলছে? অনসূয়া বলছে যে দু পায়ে পড়ে কোন রকমে একে ফেরাও। দুর্বাসাকে ফেরানোর কথা বলছে অনসূয়া প্রিয়ঙ্বদার উদ্দেশ্যে। কারণ প্রিয়ঙ্বদাকে কেন বললো? কারণ প্রিয়ঙ্বদা নামের অর্থ প্রিয় বদতি, অর্থাৎ প্রিয় কথা বলে যে, মধুর ভাষিনী প্রিয়ঙ্বদা, তাই প্রিয়ঙ্বদাকে যেতে বলছে অনসূয়া। আর সে নিজে কি করবে? না ততক্ষণে আমি পা ধোয়ার জল আর অর্ঘ্যের ব্যবস্থা করি। কার জন্য? ওই দুর্বাসার জন্য। প্রিয়ঙ্বদা বলছে যাচ্ছি, বেরিয়ে গেলেন। বলছে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন। অনসূয়া বলছে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার অভিনয় করে। আহ, উদ্বেগের বসে তাড়াতাড়ি যেতে গিয়ে হোঁচট খেয়ে
হাত থেকে ফুলের সাজিটা পড়ে গেল। মাটি থেকে ফুল তোলার অভিনয় করলেন কে? অনসূয়া। প্রবেশ করে কে প্রবেশ করলো? না, ওই যে প্রিয়ংবদা বেরিয়ে গিয়েছিল সেই প্রিয়ংবদার প্রবেশ করলো। বলছে সখী, সেই ঋষি স্বভাবেই কুটিল, তিনি কি কারুর অনুরোধ রাখতে চান? বলছে সেই ঋষি, সেই দুর্বাসা তো সহজেই কুটিল বা স্বভাবেই কুটিল, তিনি কি কারো অনুরোধ রাখতে চান? অনেক চেষ্টায় তবু কিছুটা শান্ত করতে পেরেছি। অনসূয়া বলছে অল্প হেসে, তার মতো লোকের ক্ষেত্রেই এই যথেষ্ট, অর্থাৎ এই কিছুটা যে শান্ত করতে পেরেছ সেটাই যথেষ্ট। বলো দেখি কি করে শান্ত করলে? প্রিয়ংবদা বলছে, যখন কিছুতেই ফিরবেন না তখন আমি এই মিনতি রাখলাম, ভগবান, শকুন্তলা আপনার কন্যার মতো এবং সে আপনার তপস্যার ক্ষমতা সম্বন্ধে কিছু জানে না, তাছাড়া এটা তার প্রথম অপরাধ, এই বিবেচনা করে আপনি তার এই একটা অপরাধ ক্ষমা করে দিন। যখন কিছুতেই ফিরতে রাজি নয় দুর্বাসা, তখন প্রিয়ংবদা বলছে শকুন্তলা আপনার কন্যার মতো, তাই শকুন্তলার এই প্রথম এবং একটা অপরাধ আপনি ক্ষমা করে দিন, কারণ আপনার তপস্যার প্রভাব কি সে জানে না। অনসূয়া বলছে তারপর তারপর প্রিয়ংবদা বলছে তারপর তিনি বললেন, আমার কথার অন্যথা হতে পারে না, আমি যেটা বলেছি তার অন্যথা হবে না, কিন্তু মনে করিয়ে দিতে পারে এমন কোন অলংকার দেখাতে পারলে সাপের অবসান হবে। অর্থাৎ মনে করিয়ে দিতে পারে এরকম কোন যে অলংকার, এরকম কোন স্মারক চিহ্ন দেখাতে পারলে তবে সাপের অবসান হবে। এই বলেই তিনি চলে গেলেন। কে চলে গেল? দুর্বাসা। অনসূয়া বলছে যাক, তাহলে এখন কিছুটা আশ্বস্ত হওয়া যায়। কারণ কি, সেই রাজর্ষি দুষ্যন্ত এখান থেকে যাওয়ার সময় নিজের নাম খোদাই করা একটি আংটি স্মারক হিসাবে নিজেই শকুন্তলার আঙ্গুলে পরিয়ে দিয়েছিলেন, আর সেটা শকুন্তলার কাছে আছে। তার দ্বারাই এই অভিশাপের প্রতিকারের উপায় শকুন্তলার হাতে থাকছে। অর্থাৎ তার মানে যে এই অভিশাপ যে চিনতে পারবে না, এই অভিশাপ তার প্রতিকারের উপায় কি? কোন স্মারক চিহ্ন দেখালে, আর সেই স্মারক চিহ্ন দুষ্যন্তের নামাঙ্কিত আংটি সেটা শকুন্তলার আঙ্গুলে রয়েছে, তাই শকুন্তলার কাছেই রয়েছে প্রতিকারের উপায়। প্রিয়ংবদা বলছে সখী চলো পূজার কাজ শেষ করি, কারণ পূজার ফুল তুলতে তারা বেরিয়ে গিয়েছিল আর তখনই এই ঘটনাটা ঘটে, পুজো এখনো কমপ্লিট হয়নি, তাই বলছে চলো পুজোর কাজ শেষ করি। এই বলে দুজনে এগিয়ে চললেন। প্রিয়ংবদা বলছে শকুন্তলাকে দেখে, অনসূয়া দেখো, বাম হাতের উপর মুখখানা রেখে আমাদের প্রিয় সখী একেবারে ছবির মতো বসে রয়েছে। বলছে বাম হাতের উপর মুখখানা রেখে আমাদের প্রিয় সখী একেবারে ছবির মতো বসে রয়েছে, স্বামীর চিন্তায় তার নিজের কথা পর্যন্ত খেয়াল নেই। কার? শকুন্তলার। অতিথিরার কথা কি, যার নিজের খেয়াল নেই স্বামীর চিন্তায় থাকার জন্য, তাহলে অতিথির কথা সে আর কি করবে? অতিথির আর কথা কি? অনসূয়া বলছে প্রিয়ংবদা, এই ঘটনার কথা কিন্তু কেবল আমাদের দুজনের মধ্যেই গোপন থাকুক, আমাদের এই প্রিয় সখী স্বভাবতই কোমল, তাকে অবশ্যই বাঁচাতে হবে, কারণ এই অভিশাপের কথা যদি শকুন্তলা শুনে তাহলে হয়তো সে মন থেকে ভেঙে পড়বে। তাই তাদের দুজনের মধ্যে এই অভিশাপের ঘটনার কথা থাকার কথা বলছে, কারণ শকুন্তলা বলছে তাদের প্রিয় সখী, তাকে তো বাঁচাতে হবে। প্রিয়ংবদা বলছে নবমল্লিকা লতায় গরম জল ঢেলে কে তা নষ্ট করে? নতুন গাছ, নতুন মল্লিকা লতায় গরম জল ঢাললে গাছটা সহজেই নষ্ট হয়ে যায়, বলছে কে তা নষ্ট করে? এইভাবে দুজনে বেরিয়ে গেল। এই হচ্ছে আমাদের পাঠ্যাংশ। আশা করি প্রত্যেকে এই পাঠ্যাংশের যে বাংলা অনুবাদটা অর্থাৎ কাহিনীটা আমি তোমাদের বললাম, সম্পূর্ণ বিষয়বস্তু, আশা করি কাহিনীটা বুঝতে পেরেছো। তাহলে কি কি দেখা গেল সংক্ষেপে বলে দিচ্ছি। তাদের দুজন ফুল তুলতে তুলতে অভিনয় করলো, তখন তারা ভাবছে যে দুষ্যন্ত শকুন্তলাকে গান্ধর্ব বিবাহ মতে বিয়ে করেছে, শকুন্তলা যোগ্য বর লাভ করেছে, আশ্বস্ত হয়েছে, কিন্তু একটা মনে সন্দেহ যে রাজা অন্তপুরে গিয়ে তার কথা কি মনে রাখবে? তখন প্রিয়ংবদা বলছে যাদের চেহারা দেখতে সুন্দর তারা কখনো এরকম খারাপ কাজ করতে পারে না। এইভাবে তারা কথোপকথন করছে। তারপর আমরা দেখি অতিথি হিসাবে দুর্বাসা কুটিরে আগমন ঘটে এবং সেই অতিথির অবহেলা করায় সেই অতিথি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন।
সে অভিশাপের ঘটনাও শকুন্তলা জানতে পারে না। তাদের দুইজন সখী অনুসূয়া এবং প্রিয়ংবদা অভিশাপটা শুনতে পেয়ে তারা অনুনয় বিনয় করে দুর্বাসার কাছ থেকে অভিশাপ মুক্তির উপায় তারা জানতে পারে। সেই অভিশাপ মুক্তির উপায় এবং অভিশাপের ঘটনা তারা নিজেদের মধ্যে গোপন রাখে, শকুন্তলাকে জানায় না। এই পর্যন্ত আমাদের পাঠ্যাংশ। আমি তোমাদের পরবর্তী দিন থেকে এই দুর্বাসাস যে অভিশাপ, এই নাট্যাংশটি রয়েছে, সেই নাট্যাংশটি আমি লাইন ধরে ধরে তোমাদের প্রত্যেকটি শব্দের অর্থ সহ টেক্সট আলোচনা করে দেব। এখান থেকে অন্যান্য তথ্য কি রয়েছে না, আমাদের নাট্যাংশটি বিষ্কম্বক অংশের পরিসমাপ্তি, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম নাটকে যে বিষ্কম্বক অংশ রয়েছে, আমাদের নাট্যাংশটি সেই তার পরিসমাপ্তি। বিষ্কম্বক কাকে বলা হয়? অতীত ও আগামী ঘটনার জ্ঞাপন করার বিশেষ প্রক্রিয়াকে বিষ্কম্বক বলা হয়। বিপদের মুখে অনসূয়ার স্থৈর্যই দুর্বাসার কোপ প্রশমিত করার জন্য প্রিয়ংবদাকে প্রেরণের বুদ্ধি যোগায়। আমরা জানি বিপদে পড়লে মানুষ বুদ্ধি লোভ ঘটে, কিন্তু বিপদে পড়ে বিপদের মুখে অনসূয়ার স্থৈর্য ধৈর্য ভাব দুর্বাসার কোপকে প্রশমিত করে এবং প্রিয়ংবদাকে প্রেরণের বুদ্ধি যোগায়। অর্থাৎ দুর্বাসার কাছে প্রিয়ংবদাকে প্রেরণের বুদ্ধি যোগায় কে? অনসূয়ার স্থৈর্য। প্রিয়ংবদা মধুর ভাষিনী, তাই তাকেই পাঠালেন। কালিদাসের কাব্য ও নাটকে অভিশাপ যেন গুরুত্বপূর্ণ ভূমিকা করে আছে। যাই করো কর্তব্য ভুলো না, এটা ছিল কালিদাসের জীবনের মূল মন্ত্র। তাই যেখানে কর্তব্য অচ্যুতি সেখানে তিনি ক্ষমাহীন, সেখানে কোনো না কোনো শাস্তি প্রদান করা হয়েছে। মেঘদূতে দেখতে পাই আমরা যক্ষের কর্তব্য অবহেলার জন্য যক্ষকে 1 বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল। রঘুবংশে আমরা দেখতে পাই দিলীপের অজ্ঞানতা অপরাধেও অনপত্যতার অভিশাপ। বিক্রমবর্ষীয়ম নাটকে আমরা দেখতে পাই ভুল সংলাপ উচ্চারণের কারণে উর্বশীর অভিশাপ প্রাপ্তি এবং অভিজ্ঞান শকুন্তলমে অতিথি অবজ্ঞায় শকুন্তলাকে অভিশাপ। তো এই হলো তোমাদের দুর্বাসাস অভিশাপ নামক নাট্যাংশটির সংক্ষিপ্ত বিষয়বস্তু থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়বস্তু, কবি পরিচয়, মূল গ্রন্থ, উৎস এবং মূল গ্রন্থেরও সংক্ষিপ্ত পরিচয় আমি তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8145142193। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করেছি, তোমাদের আমি অলরেডি বলে দিয়েছিলাম যে যেখানে মাসে 50 টাকা করে তোমরা পে করলে ওই গ্রুপে অ্যাড হতে পারবে। ওই গ্রুপেই তোমরা এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো সহ এই ভিডিওগুলোর যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ সহ এমসিকিউ টেস্ট, অনলাইন এমসিকিউ টেস্ট এবং তোমাদের সমস্যার সমাধান সহ সমস্ত রকম তথ্য তোমাদের ওই গ্রুপেই দেওয়া হবে, যাতে তোমরা তোমাদের যে এবারে 3rd সেমিস্টারে তোমাদের যে 40 মার্কের এমসিকিউ, সেই 40-এর 40 পেতে পারো। সেই উদ্দেশ্যে তোমাদের আমি সমস্ত কিছু ফুল ডিটেলস সহ আলোচনা করে দিচ্ছি। পরবর্তী দিন থেকে আমি তোমাদের লাইন ধরে ধরে টেক্সট আলোচনা করব এবং অন্যদিকে যেটা আমি আলোচনা করছিলাম যোগ ও কর্মসু কৌশলম, সেটাও তোমাদের আলোচনা চলবে। দুটো আমি একসঙ্গে শুরু করছি যাতে তোমাদের তাড়াতাড়ি শেষ করতে পারা যায়।